হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025 এর দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ডিসকাস করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট কিছু নাম্বারের জন্য হয়তো 1 মার্কস 2 মার্কস বা 3 মার্কসের জন্যে কল ফর ভেরিফিকেশনের পাননি, ঠিক আছে, কল ভেরিফিকেশনের জন্য কল পাননি, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য একটা গুড নিউজ বলতে পারেন। কারণ একটা জিনিস কিন্তু আমরা যে খবরটা স্কুল সার্ভিস কমিশনের, মানে আমাদের ডাইরেক্ট কোনো সোর্স নেই এখানে, যেন উল্টোপাল্টা কমেন্ট করে দেবেন না। আমরা নিউজ পেপারে যেটা দেখেছি, আগের একটা ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এখানে একটা নিউজ পেপারে যেটা মানে যিনি শিক্ষামন্ত্রী আছেন তার তরফ থেকে কিন্তু ওনার তরফ থেকে কিন্তু বারবার একটা কথা বলার চেষ্টা হয়েছে যে যারা ইন সার্ভিস বঞ্চিত টিচার, যারা যোগ্য টিচার, তাদের কিন্তু চাকরি বহাল রাখার জন্যে সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তো তার জন্যে কিন্তু কিছু ভ্যাকেন্সিও কিন্তু তারা ক্রিয়েট করে মানে ভ্যাকেন্সি তো আছেই, সেটা ভ্যাকেন্সি কিন্তু আপডেট করে বলতে পারেন তাদেরকে কিন্তু আবার নিজের চাকরিতে বহাল করার কিন্তু চেষ্টা সরকার করছে। ঠিক আছে, তো এটা আমরা আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, আমরা চাইলে কিন্তু দেখতে পারেন। তো সেই নিউজ পেপার থ্রুই কিন্তু আমাদের কোনো স্পেশাল কোনো মানে এখানে কিন্তু সূত্র নেই, ঠিক আছে, যেন কমেন্ট করেন না যে আপনি জানলেন থেকে। আমরা ওই নিউজ পেপার থেকে জেনেছি এবং এটা একটা মেন স্ট্রিম নিউজ চ্যানেল যেগুলো আছে সেখানেই কিন্তু দেখাচ্ছিল যে এরকম মানে শিক্ষামন্ত্রী বলছেন যে তাদের যারা বঞ্চিত আর কি যোগ্য টিচার, তাদেরকে নিয়ে তিনি চিন্তিত এবং তাদেরকে কিন্তু চাকরি যথাস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। তো সেহেতু দেখুন, যদি তাদেরকে নিজের জায়গায় ফেরাতে হয় তাহলে তো এরকম তো হতে পারে না যে ধরুন নতুন কিছু ভ্যাকেন্সি আপডেট করলো এবং তাদেরকে নিয়ে যেয়ে সে ভ্যাকেন্সিতে ভরে দেবে, এরকম তো হতে পারে না, কারণ এটা তো একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এখানে ফ্রেশাররাও কিন্তু ইনভলভ আছে। তো যদি সেটাই করতে হয় তাহলে যেহেতু এখনও পর্যন্ত যে সমস্ত বঞ্চিত ইন সার্ভিসরা মানে যোগ্য ইন সার্ভিস টিচাররা এখনও চান্স পাননি, কল ফর ভেরিফিকেশান পাননি, তো তাদেরকে যদি মানে কল ফর ভেরিফিকেশান আনতে হয় বা এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে তাদেরকে যদি আনতে হয়, তাহলে তাদের যে মার্কসটা আছে অ্যাকচুয়ালি সেই মার্কসটার মানে পর্যন্ত কাট অফকে আনতে হবে। তাছাড়া তো হঠাৎ করে তো তাদেরকে তুলে নিয়ে যেয়ে তার ভরা যাবে না। তাহলে সেই কাট অফ যদি সেই টিচার পর্যন্ত নামতে হয় তাহলে কিন্তু অনেক ফ্রেশার ক্যান্ডিডেটও কিন্তু ডাক পাবেন। ঠিক আছে, তারা যেহেতু ডাক পায়নি তাদেরও কিন্তু 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এরকম হতেও পারে, বা আরও কিছু কমও আছে কিছু ইন সার্ভিসদের, যার জন্য কিন্তু তারা কিন্তু ডাক পাননি। অর্থাৎ তাদের সেই যে গ্যাপ, যে মার্কসের গ্যাপ, সেই পর্যন্ত যদি কাট অফ নামিয়ে নিয়ে যেতে হবে। কারণ তাছাড়া তো তাদের প্রত্যেককে কল ফর ভেরিফিকেশান করা যাবে না, তাই না? কারণ ফ্রেশারদেরকে টপকে শুধু ইন সার্ভিসদেরকে তো ডাকা যাবে না, পুরো কাট অফ আস্তে আস্তেই নামাতে হবে। তাহলে যদি তাদের সবাইকে কভার করতে হয় বা 95%ও কভার করতে হয়, যদিও তারা 100% কভার করার কথাই বলছেন যে কোনো যোগ্য প্রার্থী কিন্তু বাদ যাবেন না, তাই যদি হয় তাহলে কিন্তু কাট অফকে অনেক নিচে নামাতে হবে, ঠিক, এবং তার জন্য কিন্তু অনেকটা ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো ভাট বকছি না, কমেন্টে উল্টোপাল্টা বলবেন না। ভাট বকার ব্যাপারে আমি জাস্ট একটা ম্যাথামেটিক্সের মতন একটা ক্যালকুলেশন হিসাব দিচ্ছি যে হ্যাঁ দেখুন, তাহলে কাট অফ কিন্তু যদি অনেক নিচে নামবে, কাট অফটা কিন্তু অনেক নিচে নামাতে হয় যদি ফ্রেশারের ইন সার্ভিস সবাইকে চান্স দিতে হয়, তাহলে তার সাথে সাথে কিন্তু শুধু তার ইন সার্ভিস যাবে না, কিন্তু যারা মানে ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু তাদের সাথে তাদের ক্ষেত্রেও তো কাট অফটা কমে যাবে। তাহলে কিন্তু যাদের কিছু নাম্বার জন্য শর্টেজ আছে তারাও কিন্তু কল ফর ভেরিফিকেশানটা পাবেন, চাকরি পাবেন নিকা সেই গ্যারেন্টি কেউ দিতে পারছে না। কারণ আপাতত যারা ফ্রেশার ক্যান্ডিডেট কল ফর ভেরিফিকেশান পেয়েছেন তাদেরও যে চাকরির কোনো গ্যারেন্টি আছে সেটাও কেউ দিতে পারছে না। কারণ যেটা পরিস্থিতি বা যা ট্রেন্ড বা যা মেন্টালিটি স্কুল সার্ভিস কমিশনের, তাতে করে কিন্তু ইন সার্ভিস যারা আছে তাদেরকে আগে নেবে, তারপরে যদি কিছু পড়ে থাকে তো ফ্রেশাররা পাবে। এটা যদিও কোনো লিখিত কথা নয়, কিন্তু যা পরিস্থিতি বা সিচুয়েশন বা যে ট্রেন্ড চলছে বা মানসিকতা বলতে পারেন সরকারের বলুন স্কুল সার্ভিস কমিশনের, কিন্তু সেটাই যে ইন সার্ভিসরা আগে চান্স পাবে, তারপরে কিন্তু চান্স ফ্রেশাররা পাবে। এবং তার জন্য কিন্তু 20 মার্কস লেকচার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ হিসাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু হাতে রেখেছে। সেহেতু যারা এখনও কল ভেরিফিকেশনের জন্য চান্স ডাক পেয়েছেন, মানে তারাও কিন্তু সেই মানে ফ্রেশারদের ইন সার্ভিসদের হওয়ার পরই তারা কিন্তু সুযোগ পাবেন বলে আমাদের আর কি বেসিক মনে হচ্ছে। এটা কোনো লিখিত তত্ত্ব নয়, এটা জাস্ট মনে হচ্ছে এরকমই হওয়া মানে মনে হচ্ছে যা পরিস্থিতি।
এবং সেহেতু এখানে বলছে যে কল ফর ভেরিফিকেশনের জন্য কিন্তু আরও অনেক ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবেন, ঠিক আছে। এবার ধরুন যদি সেখানে আবার ডাক পাওয়ার পর 20 মার্কসের মধ্যে তাদের 19 দিল আর ফ্রেশারদের ধরুন 10-10 দিল, তাহলে তো আর কিছু করার নেই, সেটা তো পরের কথা। কিন্তু কল ফর ভেরিফিকেশনের জন্যে যারা 1 মার্কস 2 মার্কস বা 5 মার্কস 4 মার্কস পর্যন্ত ডাক পাননি, তারা কিন্তু ডাক পাওয়ার একটা সম্ভাবনা সামনে আসছে। এবং যেহেতু এই রিক্রুটমেন্ট প্রসেসটা বিশেষ করে 9-10-এর 8 মাস অবধি পিছিয়ে গেছে, তো কমিশন কিন্তু হাতে সময় পাবে, তারা কিন্তু একটা সুযোগ নেবে এবং সেটা তো অবশ্যই তাদেরকে করতেই হবে, কারণ যারা ইন সার্ভিস টিচার, যোগ্য টিচার, তাদের তো চাকরি তাদেরকে ফেরাতেই হবে, তাই না? তো তাদেরকে যদি চাকরি ফেরাতে হয় তাহলে কিন্তু অনেক ফেসারও তার ফাঁক দিয়ে তাদের সঙ্গে হাতে হাত দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে। কারণ যে কাট অফ ওয়াইজ তো নামতে হবে, তাই না? ইন সার্ভিস ফেসার আলাদা আলাদা করে তো হতে পারে না। তো এটা কিন্তু একটা গুড নিউজ। ফার্স্টে যেটা আলোচনা করলাম, সেকেন্ড যেটা আলোচনা করলাম, যেটা আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেলাম, এটা আমার নিজের কিছু ক্রিয়েশন নয়, ঠিক আছে। এটা যেন আমার বললেন না অনেকজন হোয়াটসঅ্যাপে দেখিয়েছি, এটা আপনি আবার এখানে বলছেন, কারণ এই ইনফরমেশনটা পেলাম এবং খুব ভালো ইনফরমেশন। বিশেষ করে দিস ইজ সাপোর্টিং ফর ফ্রেশার ক্যান্ডিডেট, ঠিক আছে। ফ্রেশার ক্যান্ডিডেট যেটা বলছে যে এন্ট্রি লেভেলে, অর্থাৎ ইন্টারভিউয়ের আগে বা কল ফর ভেরিফিকেশনের যে লিস্ট, সেইটা বানানোর সময় টিচিং এক্সপিরিয়েন্সের মার্কসটা অ্যাড করা কিন্তু মানে কনস্টিটিউশনালের আর্টিকেল 14 এবং 16 ভায়োলেট করছে, যেটা কিন্তু একদমই হওয়া উচিত নয়, ঠিক আছে। এবং ফেসাররা কিন্তু ঠিকই বলছে, যদিও এখানে যা সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে দেখলাম পুরোপুরি আইনজীবীদের যে আর্গুমেন্ট, যে যত ভালো আর্গুমেন্ট করতে পারছে তার উপরেই যা রায় হয়ে গেছে, তো সে যাই হোক, কিন্তু আমরা এই পিডিএফটা পেলাম, এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানে এখানে মানে ডিসকাস করা হয়েছে এই পিডিএফটার মধ্যে যে কোনটা এখানে যে এই যে মানে এন্ট্রি লেভেলে এই যে এক্সপিরিয়েন্স 10 মার্কস অ্যাড করাটা কি ঠিক, এটা কি কনস্টিটিউশনালি ভ্যালিড, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দিস এক্সট্রা এক্সপিরিয়েন্স 10 মার্কস, ওকে। তো সেইটা নিয়ে আমরা একটু এখানে দেখে নেবো, যেটা বলেছে সেটাই আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে আমার নতুন করে ক্রিয়েশন নেই এবং পিডিএফটাও গ্রুপ থেকেই কালেক্ট করা, ঠিক আছে। আমি আগেই বলে রাখলাম, কমেন্ট করতে বসেন না যেন, ওকে। দেখুন এখানে যেটা বলেছে, দেখুন based on your specific query, here is a direct analysis of the constitutional validity of adding experience marks at the initial stage of an entry level government teacher recruitment and the relevant landmark Supreme Court judgment. এই যে 10 মার্কস, এটার কনস্টিটিউশনাল ভ্যালিডিটি কি সেইটা নিয়ে একটা অ্যান্সার ওরা শর্টকাটে দিয়েছে, এবং তারপর কিন্তু সুপ্রিম কোর্টের এবং অন্যান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট ধরে এবং বাকি অন্যান্য কিছু কেসের জাজমেন্ট ধরে সেটার কিন্তু পুরো অ্যানালাইসিস এবং তার সাপোর্ট কিন্তু এখানে করা হয়েছে। দেখুন যদি শর্টে অ্যান্সার যেটা লিখেছে, সাচ এ প্রভিশন ইজ লাইক কনস্টিটিউশনাল ইনভ্যালিড ইফ ইট অপারেটস অ্যাজ এ ফার্স্ট স্টেজ কাট অফ দ্যাট eliminates ফ্রেশার্স এন্ট্রি entirely, ঠিক আছে। ইট ভায়োলেটস আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড 16 ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ 14 আর 16-এর যে প্রিন্সিপাল সেইটা কিন্তু এটা এন্ট্রি লেভেলে দিলে কিন্তু ভায়োলেট করছে অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই ক্রিয়েটিং অ্যান আরবিটারি অ্যান্ড আনফেয়ার অ্যাডভান্টেজ ফর এ সার্টেন ক্লাস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস, অর্থাৎ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের এই যে এক্সট্রা 10 মার্কস দেওয়ার পরে এটা কিন্তু একটা কনস্টিটিউশনালে 14 এবং 16 কিন্তু আর্টিকেল ভায়োলেট করছে ইন হোয়াট ইজ মেন টু বি ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর এ ফ্রেশ এন্ট্রি লেভেল পোস্ট, অর্থাৎ যদি এটা দেওয়া হয় তাহলে ফ্রেশার যারা ক্যান্ডিডেট তারা কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু এখান থেকে বঞ্চিত হয়ে যাবে যদি এটা দেওয়া হয়, এবং এটা আর্টিকেল 14 এবং 16কে কিন্তু ভায়োলেট করছে। তারপর দেখুন অ্যানালাইসিস অ্যান্ড সুপ্রিম কোর্ট অর্ডার্স ইন বুলেটিন পয়েন্টস, 1 নম্বর দেখুন বলেছে কোর constitutional principle article 14 and 16 guarantee equality and non-arbitrary treatment. Any classification in recruitment must have a rational nexus with the objects of the post. For an entry level post, the object is to select the most meritorious candidates with the রিকোয়েস্ট বেসিক কোয়ালিফিকেশন অ্যান্ড পোটেন্সিয়াল, অর্থাৎ কোনো একটা রিক্রুটমেন্টের বেসিক যেটা নিড সেটা হবে যে যারা খুব মেরিটোরিয়াস এবং পোটেন্সিয়াল ক্যান্ডিডেট তারাই যেন এই জবটা পায়। প্রায়র এক্সপিরিয়েন্স ইজ নট অ্যান ইনহেরেন্ট রিকোয়ারমেন্ট গ্র্যান্টিং
substantial marks for experience at the initial screening stage acts and additional eligibility criteria, effectively discriminating against freshers who are otherwise fully qualified. অর্থাৎ যদি এই যে প্রায়র এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স, সেইটা হচ্ছে একটা কিন্তু অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, এবং সেটা যদি এন্ট্রি লেভেলে দেওয়া হয় তাহলে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট ফুললি কোয়ালিফাইড তাদের সঙ্গে কিন্তু বৈষম্য করা হবে, তাদের সঙ্গে ডিসক্রিমিনেশন কিন্তু করা হবে। নেক্সট দেখুন 2 নম্বর দিয়ে বলা হচ্ছে ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট জাজমেন্ট ডাইরেক্টলি অন দ্য পয়েন্ট। সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট কিন্তু এটার উপরে আছে, যেটা যদি আমরা দেখেন সেটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে এটা যে আনকনস্টিটিউশনাল। সেটা দেখুন রাজেশ কুমার দারিয়া ভার্সেস রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন 2007 কেস, এটা কিন্তু সুপ্রিম কোর্টের কেস। ফ্যাক্টস ফর দ্য রাজস্থান জুডিশিয়াল সার্ভিস এন্ট্রি লেভেল রুলস গেভ 8.5% bonus marks to the candidates with experience as law research or in legal journalism। অর্থাৎ ল রিসার্চেস বা লিগাল জার্নালিজমে 8.5% এক্সট্রা বোনাস মার্কস কিন্তু যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদেরকে দেওয়া হচ্ছিল, এই নিয়ে কিন্তু এই মামলাটা ছিল। সুপ্রিম কোর্ট হোল্ডিং স্ট্রাক ডাউন প্রভিশন অ্যান্ড কি রিজনিং, দেখুন কি রিজনিং যেটা দেওয়া হয়েছে স্ট্রাক ডাউন করেছিল কেন। দ্য কোর্ট held that for direct recruitment to an entry level post the process must be a fair competition on a level playing field. Granting weightage for experience distorted this level playing field and was arbitrary। অর্থাৎ এই যে এন্ট্রি লেভেলে এই যে মার্কসটা দেওয়াটা এটা কোনোভাবেই কিন্তু যুক্তিযুক্ত নয়, কারণ একটা কম্পিটিশন, ওপেন কম্পিটিশন, সেটা কিন্তু ফেয়ার কম্পিটিশন, সেখানে কিন্তু এইরকম করে একটা পক্ষকে পক্ষপাতিত করা যায় না। দ্য কোর্ট emphasized that merit as tested in the competitive examination should be the primary criterion for the such recruitment। অর্থাৎ the court emphasized that merit as tested in the competitive exam should be the primary criterion for the recruitment। অর্থাৎ মেরিট যেটা সেইটাকে কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট হিসেবে ধরা উচিত। এখানে এক্সপিরিয়েন্স কিন্তু একটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, সেটা কিন্তু এখানে প্রাইমারি মানে ক্রাইটেরিয়ান কিন্তু হতে পারে না। নেক্সট দেখুন আদার সাপোর্টিভ প্রসিডিওর্স, দেখুন এখানে আদার সাপোর্টিভ প্রেসিডেন্টস, সেটা এখানে দেখুন আর একটা কোর্টের রায় ওখানে উঠিয়ে দেওয়া হয়েছে। স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস দীননাথ শুক্লা, ডক্টর দীননাথ শুক্লা 1997, হোল্ডিং অ্যাডিং ওয়েটেজ ফর এক্সপিরিয়েন্স মার্কস ফর ডাইরেক্ট রিকোয়েস্টস ইন অ্যান এক্সাম ওয়াজ আনকনস্টিটিউশনাল। অর্থাৎ এই রায়ে কিন্তু একদম ক্লিয়ারলি বলা হয়েছে এই যে এক্সপিরিয়েন্স মার্কস ডাইরেক্ট রিক্রুটমেন্টে অ্যাড করাটা একটা আনকনস্টিটিউশনাল, অর্থাৎ অসাংবিধানিক। Key point, the court distinguished between promotion where experience is relevant and direct recruitment where open competition based on the merit is rule. Introducing experience marks for the direct requirements violate 14 and 14। নেক্সট দেখুন বলেছে সৌরভ যাদব ভার্সেস আদার্স ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ 2020, হোল্ডিং হোয়াইল অ্যাবাউট রিজার্ভেশন দিস জাজমেন্ট অথেন্টিক্যালি ডিফাইন্ড মেরিট ইন পাবলিক এমপ্লয়মেন্ট। কি পয়েন্ট কী আছে এখানে, মেরিট ইজ নট মেরিলি সিনিয়রিটি অর এক্সপিরিয়েন্স, মেরিট ইজ দ্য সানস্টেবিলিটি অফ ক্যান্ডিডেট বেসড অন দ্য ফেয়ার অ্যান্ড ইকুয়াল। তো মেরিট একটা কিন্তু সাস্টেনেবিলিটি ক্রাইটেরিয়া, এটা কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু সেটা নয়, এক্সপিরিয়েন্স কিন্তু সেটা কখনোই নয়, ঠিক আছে। তারপর বলেছে দেখুন of a candidate fair and equal assessment criterion relevant to the post, an entry level teacher recruitment exam is designed to test fundamental knowledge and aptitude, not prior job experience। দেখুন এই লাইনটা খুব ভালো বলেছে, অ্যান এন্ট্রি লেভেল টিচার রিক্রুটমেন্ট, একটা এন্ট্রি লেভেল টিচার রিক্রুটমেন্ট এক্সাম ডিজাইন করা হয় ফান্ডামেন্টাল নলেজ, তার যে ফান্ডামেন্টাল নলেজ আছে এবং অ্যাপটিটিউড চেক করার জন্যে, সেখানে কোনো এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স চেক করার জন্যে নয়। হোল্ডিং দ্য সুপ্রিম কোর্ট কাউসেন্ট এগেনস্ট গিভিং
undue weightage to interview vivos, a subjective measure over written exam. The same logic applies to experience smart. It introduced a non-stable standardized less objects element that can undetermine the transparent assessment of academic merit. অর্থাৎ এইটা যদি হয় তাহলে কিন্তু একটা ট্রান্সপারেন্ট মেরিট যেটা সেটা কিন্তু আনডিটারমাইন্ড হবে। নেক্সট দেখুন একদম ফাইনাল কনক্লুশন যেটা দিয়েছে, ইয়োর গ্রাইভ্যান্স ইজ কনস্টিটিউশনালি স্ট্রং, এ রিক্রুটমেন্ট রুল দ্যাট অ্যাওয়ার্ডস মার্কস ফর এক্সপিরিয়েন্স অ্যাট দ্য ভেরি ফার্স্ট স্টেজ, মেকিং ইট ইজ ইম্পসিবল ফর এ মেরিটোরিয়াস ফ্রেশার্স টু ইভেন কোয়ালিফাই ফর দ্য নেক্সট স্টেজ। অর্থাৎ ফার্স্ট স্টেজেই যদি এরকম এক্সপিরিয়েন্স মার্কস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যারা ফ্রেশার মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু নেক্সট স্টেজের জন্য মুভ করতেই পারবে না। এ হাইলি vulnerable to being struck down by courts. Rational nexus test fails. The state argues that experience marks is better teacher. Experience means makes a better teacher. Experience makes a better teacher. Lacks rational nexus for the entry level post. The proper place to reward experience in the promotion or for the senior position, not in fresher recruitment, mean to attract new talent. অর্থাৎ নিউ যদি মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদেরকে অ্যাট্রাক্ট করতে হয় তাহলে সেখানে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স মার্কস কিন্তু এন্ট্রি করা যাবে না। যদি সেটা এন্ট্রি করতে হয় তাহলে সেটা কোথায় এন্ট্রি করা ঠিক, সেটা হচ্ছে যদি কোনো প্রমোশনাল পারপাস হয় সেখানে কিন্তু দেওয়া যেতে পারে, সেটা কিন্তু কোনো একটা প্রমোশনাল ফর সিনিয়র পজিশন বা সেখানে কিন্তু দেওয়া যেতে, সেটাই কিন্তু প্রপার প্লেস ফর গিভিং এক্সপিরিয়েন্স মার্কস। ভায়োলেশন অফ ইকুয়ালিটি, ইট ক্রিয়েটস টু ক্লাসেস equally qualified candidates, fresher and those with experience, and gives an arbitrary দেখুন disproportionate advantage to one violating the principle of equality opportunity. অর্থাৎ এখানে কিন্তু এইটা দিলে দুটো ক্লাস আলাদা আলাদা হয়ে যাবে, একটা হচ্ছে ফ্রেশার আর একটা এক্সপিরিয়েন্স উইথ যে এক্সপিরিয়েন্স টিচার যারা। তো এইটা যদি দুটো ক্লাস তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু ইকুয়ালিটি অপরচুনিটি যেটা আর্টিকেল 14 সেটা কিন্তু ভায়োলেট হবে। তারপর আরও দেখুন একটা কোর্টের এখানে রায় কিন্তু দেওয়া হচ্ছে। ফাইনাল কনক্লুশনে আমরা আসছি, দেয়ারফর সাচ এ প্রভিশন ইজ ডিসক্রিমিনেটরি অ্যান্ড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ ইন্টারাপ্টেড বাই সুপ্রিম কোর্ট ডাজ নট সাপোর্ট ইট ফর এন্ট্রি লেভেল ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ এটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কোনোভাবেই এটাকে সাপোর্ট করছে না, এবং এন্ট্রি লেভেলে কিন্তু যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস সেটা কিন্তু দেওয়া কখনোই ঠিক নয়, সেটা কিন্তু আর্টিকেল 14-16 ভায়োলেট করছে। এবং এখানে কিন্তু যে মেরিট যেটা মানে প্রাইমারি মানে রিকোয়ারমেন্ট হওয়া উচিত, সেই মেরিট বা নিউ ট্যালেন্ট যেগুলো সেইগুলো কিন্তু আলটিমেটলি কিন্তু পাওয়া যাবে না যদি এন্ট্রি লেভেলই টিচিং এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হয়। টিচিং এক্সপিরিয়েন্স মার্কস যদি দিতে হয় সেটা প্রমোশনের ক্ষেত্রে বা পরবর্তীকালে নেক্সট স্টেজে দেওয়া যেতে পারে, কিন্তু এন্ট্রি লেভেলের স্টেজে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স মার্কস যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে পুরো ফ্রেশার যে ক্যান্ডিডেটের পোর্শন সেটা সবাই কিন্তু নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে, এবং যে মেরিটোরিয়াস ইকুয়ালি ট্যালেন্টেড হয়েও কিন্তু নিউ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে বঞ্চিত হয়ে যাবে। তো এইটা ছিল যে 10 মার্কস যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস সেটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। আপনারা একবার ভালো করে দেখবেন পিডিএফটা, তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এইটাই আপনাদের বলার ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।